পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে রাবণ নাকি একবার স্বর্গের সিঁড়ি তৈরি করতে চেয়েছিলেন। রাবণের সেই স্বর্গের সিঁড়ির অস্তিত্ব আছে কিনা জানা নেই, তবে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব হিমালয়ের কোলে অবস্থিত এমনই একটি রহস্যময় জায়গায়। আমরা এখন গণেশ গুম্ফায় যাচ্ছি, যেখানে গণেশ দু হাতে মহাভারত লিখেছে। এখান থেকে পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এমন একটি রহস্যময় গ্রাম যেখান থেকে স্বর্গের সিঁড়ি শুরু হয়েছে, যেখানে বসে মহর্ষি বেদব্যাস এবং গণেশজি মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন। অভিশপ্ত সরস্বতী নদী যে স্থানে পাতালে প্রবেশ করেছে তার শেষ জলধারা নিয়ে। এরকমই মহাভারতের কাহিনীর সাথে যুক্ত বিভিন্ন স্থান রয়েছে এখানে। এই গ্রামটিকে ভারতের সর্বপ্রথম এবং পবিত্র গ্রাম বলে মনে করা হয়। গ্রামের মানুষ বছরের 6 মাস এখানে থাকে, বাকি 6 মাস ঘর বন্ধ করে নিচের দিকে চলে যায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক আমরা সেখানে কিভাবে পৌঁছালাম, সেই সংক্রান্ত সমস্ত তথ্য। বদ্রীনাথ ধাম যাত্রার আগের 3 পর্বে আমরা দেখেছি বদ্রীনাথ ধামের অপূর্ব সুন্দর ও নৈসর্গিক দৃশ্য এবং 4 ধাম রক্ষাকারী মাতা ধারী দেবীর মন্দির। আজ আমরা চলেছি বদ্রীনাথ ধাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম মানা গ্রামে। এই গ্রামে যাবার 2টি রাস্তা রয়েছে। একটি রাস্তা রয়েছে মন্দিরের পেছন দিক থেকে, ওই রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে গ্রামটিতে পৌঁছানো যায়। স্থানীয় মানুষরাই সাধারণত ওই রাস্তাটি ব্যবহার করে থাকে, আর আমরা যাত্রীরা যাই এই রাস্তাটি দিয়ে। যেতে আধ ঘন্টার বেশি সময় লাগে না। এই যে রাস্তার দুদিকে এই মাটির স্তূপগুলো দেখতে পাচ্ছেন, আর কয়েকদিন পরে এইগুলো সব কিন্তু বরফে ঢেকে যাবে। তখন রাস্তার দুদিকে দেখা যাবে শুধুই সাদা বরফের স্তূপ। রাস্তা কোথাও খুব মসৃণ, আবার কোথাও খুবই খারাপ। পৌঁছে গাড়ি থেকে নেমেই লক্ষ্য করলাম পরিবেশটা না কেমন চট করে বদলে গেল। চারিদিকটা ধোয়া ধোয়া, মেঘ ভেসে বেড়াচ্ছে। দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো কেমন যেন মেঘে ঢেকে গেছে, আর সাথে ঝিরিঝিরি বৃষ্টিও নেমে গেল। ঠান্ডাটা খুব একটা বেশি তা কিন্তু নয়, পরিবেশটা বেশ মনোরম লাগছিল। আর এই রকম পরিবেশে উপরে হাঁটা শুরু করার আগে একটু গরম গরম চা হলে কিন্তু মন্দ হয় না। हो गया चाय हो गया? हाँ हाँ, तो चाय किधर हो रहा है? चाय उधर उधर साइड में है चाय। चीनी कम बोले तो? দুটো বলেছি। দুটো कम चीनी का 3 देना। নিচের পার্কিংয়ে গাড়ি রেখে গ্রামের মূল ফটক পেরিয়ে গ্রামের ভেতর ঢোকার পাহাড়ি রাস্তা করা রয়েছে। যেতে যেতে পথের দুদিকে রয়েছে বিভিন্ন স্থানীয় খাবারের দোকান, গ্রামের মানুষদের ঘরবাড়ি, গ্রামের মহিলাদের উলের হাতে বোনা বিভিন্ন জিনিস নিয়ে কিছু রুজি রোজগারের আশায় বসে থাকতে দেখা যায়। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি গ্রাম। যেহেতু এই গ্রামটি ভারত এবং তিব্বতের সীমান্তে অবস্থিত, তাই এই গ্রামটিকে ভারতের প্রথম গ্রাম এবং মনে করা হয় অতি পবিত্র একটি গ্রাম। আপনারা বদ্রীনাথ ধামে যাত্রা করলে অবশ্যই ভারতের প্রথম এই গ্রামটি থেকে ঘুরে আসতে ভুলবেন না। এই প্রসঙ্গে বলে রাখি, রাস্তা যথেষ্টই চড়াই। যেতে যেতে আমারই হাত ধরে যাচ্ছিল। এই রাস্তা ধরে 5 কিলোমিটার পথ পেরোলেই রয়েছে ব্যাসগুফা, ভীমপুল, সরস্বতী নদীর জলধারা এবং রয়েছে সেই রাস্তা যেই রাস্তা ধরেই পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এখানে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। প্রায় 10 যুগ ধরে এখানে মহাভারত রচনা করেছেন গণেশ বাবাজির সহায়তায় নিয়ে। গণেশ 2 হাতে এখানে মহাভারত লিখেছিলেন।
মহাভারত নাথের শেষ হবে। হ্যাঁ, মহাভারত নাথের শেষ হবে। দেখাচ্ছি এখানে পাহাড়টা সেই বইয়ের স্তূপের আকারে হয়ে গেছে। আমরা এখন গণেশ গুম্ফায় যাচ্ছি, যেখানে গণেশ দু হাতে মহাভারত লিখেছিল। রাস্তা খুব চড়াই, 2 কিলোমিটার হেঁটে উঠছি। আমি যথারীতি হাঁপাচ্ছি, একটু করে রাস্তায় বসছি, আবার হাঁটছি। দাঁড়িয়ে থেকে নিঃশ্বাসটা এখানে যা চড়াই চড়ছি। রাস্তাগুলো যদি রিক্স নাও, তাড়াতাড়ি আবার উড়ে উড়ে যেতে তাড়াতাড়ি উড়ে উড়ে যেতে হবে। বাবারে, আস্তে আস্তে গড়ি গেলা তোমার ধরে নিয়ে যাচ্ছে। পাতি ভিতরে চলো। সেই স্বর্গের সিঁড়িতে, সত্যি স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি আছে। এই উঠবো কি করে রে? আউটটা খাড়াই কোথায় নামবো? নামবো তো, ঠিক আছে, 6 মিনিটে ধরে ধরে নামিয়ে তখন। এই হলো বেদব্যাস গুফা। মহর্ষি বেদব্যাস দীর্ঘকাল এই গুহায় তপস্যা করার পর 18টি পুরাণের সংকলন করেন এবং সম্পূর্ণ বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন। যেহেতু সেই সময় তালপাতায় লেখা হতো, মান্যতা আছে সেই লিখিত পাতাগুলো একত্রিত হয়ে পাহাড়টির বাইরের আকৃতি আশ্চর্য রকমভাবে ঠিক বইয়ের পাতার মতনই মনে হয়। এটি সত্যি আশ্চর্যকর একটি বিষয়। পাহাড়টিকে বাইরে থেকে দেখলে ঠিক বইয়ের পৃষ্ঠার মতনই মনে হয়। এর ঠিক কাছেই রয়েছে গণেশ গুফা, যেখানে মহর্ষি ব্যাসদেব গণেশকে মহাভারতের কাহিনী বর্ণনা করেছিলেন এবং গণেশ 2 হাত দিয়ে মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন। হিমালয়ের কোলে অবস্থিত এই মানাগ্রামেই রয়েছে এই রকম রহস্যময় অনেক গুফা। बर्फ 6 महीने बहुत ज्यादा बर्फ रहता है। अच्छा, पूरा गांव खाली रहता है। और ये मंदिर ये सब बन रहेगा? सब में बंद हो जाएगा। 17 उसको नवंबर को जो मंदिर सब बंद हो रहा है। बद्रीनाथ का भी हो रहा है, ये का भी बंद हो जाएगा। कुछ नहीं बोल रहा है, सिर्फ भागा रहा है। हाँ, जाइए जाइए जाइए, आगे जाइए, ऐसे करके भागा रहा है। ठीक है बाबा, चलो। গণেশ গুফা থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে গেলে দেখা যায় সরস্বতী নদীকে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটি হলো সরস্বতী নদী। ব্যাসদেবের অভিশাপে সরস্বতী নদী এই স্থানে অন্তর্ধান হয়ে পাতালে প্রবেশ করেছে। এরপর থেকে সরস্বতী নদীকে আর কোথাও প্রবাহিত হতে দেখা যায় না। পৌরাণিক কাহিনীতে রয়েছে, ব্যাসদেব এবং গণেশ যখন মহাভারত রচনা করছিলেন, তখন সরস্বতী নদী তীব্র শব্দে প্রবাহিত হয়ে চলেছিল। ব্যাসদেব সরস্বতী নদীকে ধীরে প্রবাহিত হতে বললে সরস্বতী নদী সেই অনুরোধ শোনেননি। তখন ব্যাসদেব রেগে গিয়ে নদীকে অভিশাপ দেয় যে ভূপৃষ্ঠ থেকে যেন সেই মুহূর্তে নদী অদৃশ্য হয়ে যায়। তিব্বতের কৈলাস পর্বত থেকে মানস সরোবরের হ্রদের একটি জলধারা এই স্থানেই প্রবাহিত হয়েছে। প্রচুর যাত্রীরা এই শুদ্ধ এবং পবিত্র জলকে বোতলে ভরে বাড়িতে নিয়ে যায়। আমি নামবো? ছিটিয়ে দে, জল এনে ছিটিয়ে দে, নিজের হাতে নিতে হয়। बाबा धक्का मत दीजिए, गिर जाएंगे। 3 বার জল খেতে হয়। বাবু জল খেলি? মাকে বল, যা বলবার বল। জুতোটা খুলে বাবু, না না জুতো
এ মা, এর ঠিক পাশেই রয়েছে ভীমপুল। পঞ্চপাণ্ডবরা স্বর্গের পথে যাত্রা শুরু করে যখন এই স্থানে এসে পৌঁছয় তখন সেখানে ছিল একটি বিশাল খাদ। ভীম তখন সেই খাদ পারাপার করার জন্য একটি বিশাল পাথরের চাইকে এনে সেই স্থানে একটি পুল নির্মাণ করেন। তখন থেকে এই পুলের নাম হয় ভীমপুল। আর এই ভীমপুলের ঠিক পাশেই রয়েছে পঞ্চপাণ্ডবদের একটি মন্দির। আমি প্রথম পঞ্চপাণ্ডবদের মন্দির এখানেই দেখলাম। প্রসঙ্গত এই স্থান থেকেই স্বর্গের সিঁড়ি শুরু হয় বলে মান্যতা আছে। সেই পথ চলে গেছে তিব্বতের দিকে, কিন্তু যে কেউ চাইলেই এই রাস্তা দিয়ে যেতে পারবে না। এই স্থানের পর থেকে আরও উপরের দিকে উঠতে চাইলে আগে থেকে স্পেশাল পারমিশন করিয়ে সাথে গাইড নিয়ে তবেই এই ট্র্যাক করা যায়। অনেকেই ট্র্যাক করতে পারে জানেন তো, কিন্তু আমাদের এই পর্যন্তই। এরপর থেকে যেতে গেলে সত্যি এবার স্বর্গে পৌঁছে যেতে হবে। রাস্তায় এতটাই চড়াই উতরাই যে আমি যথেষ্টই হাঁপিয়ে যাচ্ছিলাম। সেটা ভিডিওতে আমাকে দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বৃষ্টি আসছে। কোথায় স্বর্গের সিঁড়িটা? ওই তো এখানে, না স্বর্গের সিঁড়ি, এই যে মূল হচ্ছে এইটা। ওই যে চলুন যাচ্ছি, চলুন ওখানে যাবো। কোথায় কোথায় এখান থেকে ওইটা গিয়ে, হ্যাঁ ওখান থেকে ওইটা আটকে দেবে। ওখান থেকে হচ্ছে ওটা হচ্ছে লাস্ট, হ্যাঁ ওইটা লাস্ট। ওখান থেকে আমাকে পারমিশন নিতে হবে। ওই স্বর্গের দ্বারটা যেতেই হবে। ওইটা অনেকটা যেতে পারবেন না দাদা, পারবেন না। যা হাঁপানি হচ্ছে পারবেন না, বিরাট উঁচু দেখে বুঝতে পারছেন না তো। আমরা গেছি একবার। এবার ফেরার পালা। আকাশটা শুধু একবার দেখুন। মহাভারতের কাহিনীর সাথে এই স্থানের সম্পর্ক কতটা সত্য মিথ্যা জানি না, জানার প্রয়োজনও পড়ে না। তবে চারিদিকের এই পরিবেশ দেখে মনে হচ্ছে সত্যি যেন কোনো স্বর্গেই চলে এসেছি। এই নৈসর্গিক দৃশ্য দেখে চোখ যেন ধন্য হলো। তাই আপনাদের সাথেও যতটা পারলাম ভাগ করে নিলাম, যাতে আপনারাও কিছুটা হলেও উপভোগ করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবেই আমার ভিডিও দেখে যান।